গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, মানে ওয়েডনেসডে। ঘড়িতে এখন বাজছে হচ্ছে, আমি নিজেও জানি না, দেখতে হবে। আচ্ছা, 8টা 10, 8টা 10 বাজে। বিছানা গোছানো, আমার একার চায়ের কাপ। দ্যাট মিনস প্রতিম অফিস গেছে। বুধবার করে প্রতিম অফিস যায়, তোমরা জানোই। বেরিয়ে গেছে অফিসে। সকালবেলা অন করা হয়নি ক্যামেরাটা, কারণ আমার শরীরটাও ঠিক জুত নেই। আই এম ইন দ্যাট ডে অফ দ্য মান্থ। তো 1.5 দিন হলো আমারও শরীর ঠিক জুত যাচ্ছে না, খুব একটা ভালো নেই। মানে সেই যে কাজের এন্থুটো সেটা পাচ্ছি না, ভীষণ সিক ফিল হচ্ছে। আশা করছি কাল থেকে ঠিক হয়ে যাব। তো আজকে দেখো সারাদিনে কি কি হয়। চাটা খেতে খেতে গল্পটা করি। আচ্ছা, আমরা সেই চাটা চেঞ্জ করেছি। এটা লিপটনের গ্রিন টি নয়, এটা একটা অর্গানিক টি। এটা কি জানো, তুলসী গ্রিন টি বা এরকম অর্গানিক ইন্ডিয়া। দেখাবো তোমাদের রান্নাঘরে গিয়ে। এখন চাটা খাবো, তারপর রান্নাঘরে যাব, রান্না বান্না করতে হবে। কারণ আমাদের যে রান্নার পিসি তিনি আসছেন না, তার শরীরটা খুবই ভালো খারাপ করেছে। হ্যাঁ, তা চিয়ার্স। যেটা বলছিলাম, রান্নার পিসির শরীর যথেষ্ট খারাপ করেছে। কালকে প্রতিদিন দেখতে গেছিল, পিসির জ্বর হয়েছে, ভাইরাল হয়েছে, ভাইরাল থেকে বুকে কফ বসেছে। সেখান থেকে খাওয়ার ইচ্ছা নাই। আর পিসিকে তোমরা এমনি দেখেছো একটু দুর্বল স্বভাব, মানে দুর্বল মানুষ, রোগা পেটকা। তো যার জন্য মানে রোগা রোগা পাতলা মানুষেরও শরীরে স্ট্রেংথ থাকে, কিন্তু পিসি সেটা নেই। যাই হোক, পিসি খুব অসুস্থ, তাকে ওষুধ কিনে দিয়ে আসা হয়েছে গতকাল। এখন ভগবানের কাছে প্রার্থনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো সেই জন্য এখন রান্না বান্নার দায়িত্ব আমার আর মায়ের ওপর ভাগ ভাগ করে পড়েছে। কাল তার আগের দিন দুদিনই মাকে করতে হয়েছে, তার কারণ আমার শরীরটা জুড়ছিল না। আজকে একটু শরীরটা ঠিক আছে, আজকে আমি করব। তার মধ্যে আমি শাপলা এনে রেখেছি, মোচা এনে রেখেছি, সব কটাই টাইম টেকিং রেসিপি। সেগুলো কুটোরে বাটোরে, মানে কুটনো কাটতেই টাইম চলে যাবে। আজকে শাপলাটা করব, মোচাটা ছাড়িয়ে রাখবো। মোচাটা কালকে করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি হয়। রান্নাঘরে গিয়ে কথা বলবো, বেশি দেরি করলে আজকে চলবে না, খাওয়া দাওয়া লেট হয়ে যাবে। হয়ে গেছে অনেকক্ষণ প্রকৃতি দেখা, এবার আসা যাক আমার হেসেলে। আজকের ব্লগের ক্যাপশনটাই যাবে এই যে আমার হেসেলে আমি সারাদিন কি কি করলাম, আর এর মধ্যে সমস্ত রান্নার রেসিপি আছে। আজকে ব্রেকফাস্ট আমি কি খাচ্ছি দেখো, এটা হচ্ছে মাখানা। তোমরা অনেকেই দেখেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা জমে গেছে কেন। এটা আসলে সোমবারের যখন শিবের উপোস করেছিলাম লাস্ট সোমবার, তখন রাত্রিবেলা মাখানাটা ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমি রাত্রিবেলা মাখানা দিয়ে দই দিয়ে কলা দিয়ে খেতে পারি। কিন্তু সেই দিন রাত থেকে আমার শরীরটা খারাপ করেছিল, যার জন্য আর মাখানাটা খেয়ে ওটা হয়নি, ওটা ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তো যার জন্য ওটা জমে গেছে, যার জন্য ওটা গরম জল দিয়ে আবার এখন ভিজতে দিলাম। তো যতক্ষণ ওই মাখানাটা গলছে, মানে বরফটা ছাড়ছে, জমাট বেঁধে গেছে, ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ বললামই রান্নার পিসি আসবে না। আর আজকে যেহেতু বুধবার আর মায়ের একটুখানি কাজ ছিল, সেই জন্য আমি আজকে রান্নার দায়িত্বে রয়েছি। তো সকালে উঠে প্রথমে মায়েদের ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল ডালিয়া। ডালিয়াতে ওই আলু পটল দিয়ে, কারণ গাজর বিনস শেষ হয়ে গেছিল। আমার এই খিচুড়ি মতো ডালিয়ার যে রেসিপিটা, সেটা তো তোমরা আগেই দেখেছো, তাও বলে দিচ্ছি। তেলের মধ্যে শুধু একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিই, তারপর দিই হচ্ছে গোটা জিরে পরিমাণ মতো। অতিরিক্ত দিলে সেটা একটা বিচ্ছিরি গন্ধ হয়। কোনো কিছু জিনিসই অতিরিক্ত ভালো না, সে রান্নায় হোক আর সম্পর্কে হোক। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু আর পটলগুলো। কিন্তু সেদিন না আমি একটা ভুল করেছিলাম। কি তালে করে যে আমি সবজি কেটেছি আমার মাথায় আসছে না, আমি পটল আর আলুগুলোকে মাছের ঝোলের মতো কেটে ফেলেছিলাম শেপে। প্রতিটা রান্নায় প্রতিটা সবজি দেওয়ার কিন্তু আলাদা আলাদা শেপ আছে, সেই রকম শেপ দেখলে কিন্তু রান্নার টেস্ট অর্ধেক ভালো হয়ে যায়, আমি অন্তত মনে করি। কিন্তু এই যে শেপটা আমি কেটেছি, দেখতেই পাচ্ছ, এই শেপটা কিন্তু একদমই ডালিয়ার শেপে হয়নি, মাছের ঝোলের শেপে হয়ে গেছে। যাক আর কি করা যাবে, দিয়ে যখন ফেলেছি আর তো উপায় নেই, এভাবেই খেতে হবে। এবার নুন হলুদটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো ডালিয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর মধ্যে কোনো তামঝাম নেই। যাদের হুইট কাইন্ড অফ প্রোডাক্ট সহ্য হয় পেটে, তারা কিন্তু ডালিয়াটা অনায়াসেই সকালে ব্রেকফাস্ট হিসাবে খেতেই পারে। ডালিয়ার একটা মিষ্টি ভার্সনও হয় জানো, আমরা ঝালটা খাই, মিষ্টি ভার্সনের এক রেসিপিটা একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে সিটি পড়তে দাও। আমি তো 5-6টা সিটি ডালিয়াতে দিয়ে থাকি, কারণ ওদের ঝোল ঝোল কাইন্ড অফ খেতে ভাল লাগে।
যতক্ষণ ওইদিকে ডালিয়াটা হচ্ছে ততক্ষণ আমি মাছের ঝোলের সবজিগুলো কেটে নিই। মাছের ঝোলের সবজি দিয়েই আমরা খাচ্ছি ইদানিংকালে। আগে এই বাড়িতে না মাছের ঝাল হতো পেঁয়াজ দিয়ে, কিন্তু এখন আর সেটা হচ্ছে না পেটের প্রবলেমের জন্য। তো সেই জন্য সবজি দিয়ে। এইবার সবজির সাথে তো আলু পড়ে, আলু খাওয়া তো সবারই প্রায় বারণ হয়ে গেছে। তো আলুর সাবস্টিটিউট কিছু খুঁজে না পেয়ে আমি পেঁপেটাকে বার করেছি। অবশ্যই পেঁপে আলুর সাবস্টিটিউট এ জন্মে আর হতে পারবে না, মানে এ পৃথিবীতে আর হতে পারবে না, নতুন ভাবে পৃথিবী সৃষ্টি হলে হতে পারে হয়তো। তো পেঁপেটাকে বার করেছি। পেঁপেটা সাবস্টিটিউট এই হিসাবে বলছি যে ঝোলে সবজির পরিমাণটা বাড়বে। আলু তো অবশ্যই ঝোলে পড়বে, আলু ছাড়া ঝোল অসম্পূর্ণ, কিন্তু তার সাথে পেঁপেটাও পড়বে। মায়ের কাছে যখন আমি ছিলাম মানে বিয়ের আগে, তখন আমি পেঁপে কাটতে পারতাম না, আমার হাতের র্যাশ হতো। তা বিয়ের পরও প্রায় 6-7 মাস আমার এরকম সমস্যা হয়েছে, পেঁপে কাটতে গেলে হাতের র্যাশ হতো পেঁপের কষ থেকে। অ্যাকচুয়ালি কোনো কাজ তখন মায়ের কাছে করতে হতো না, এখানে এসে যখন টুকিটাকি করে শুরু করেছি তখন প্রবলেমগুলো ধীরে ধীরে ধরা পড়েছে। তো পেঁপের বীজ ছাড়ানোর জন্য আমি এখন আর হাত ইউজ করি না। পেঁপের বীজ যখন হাতে লাগে না বেশি চুলকায় হাতটা, ওই জন্য পেঁপের যে মাথার অংশটা কেটে বাদ যায় ওইটা দিয়েই পেঁপের ভিতরের বীজগুলো ছাড়িয়ে নিই। আর ইদানিং কালে কিছু কিছু পেঁপে আসে দেখবে বাজার থেকে, যেগুলোর ভিতরে কোনো দানাই হয় না, ওগুলো কি পেঁপে কে জানে। সেই ছোটবেলা পড়েছিলাম জীবন বিজ্ঞানে পার্থেনোকার্পি, আমার মনে হয় ওই পেঁপেগুলো পার্থেনোকার্পিতেই তৈরি করা। এইবার হচ্ছে আলু। এইবার ব্যাপারটা হচ্ছে যদি মাছের ঝোলে পেঁপে পটল অন্যান্য সবজি বেশি দাও তাহলে আলুটা কম দিলেও চলে। যেমন এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা 4 জনের ফ্যামিলি, 4 জনে দুবেলার মাছের ঝোলে কমসে কম 3-4টে আলু তো লাগেই। তা পেঁপে পটল সব সবজি দেওয়াতে কিন্তু আলুর পরিমাণটা সাশ্রয় করা গেছে। আলু মোটে 2টো দিলেই 2 বেলার হয়ে যায়। আর আরেকটা নিনজা টেকনিক তোমাদের চুপি চুপি বলি, আলুটা যখন কাটবে অত্যন্ত সরু সরু পিস করে কাটবে, তাতে আলুটাও গলে যাবে আর মনে হবে কত আলু ঝোলে দেওয়া রয়েছে। ও বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু ডাঁটাও দিয়েছিলাম মাছের ঝোলে। ডাঁটা খেতে আমার একটু বেশি ভালো লাগে, আমি একটু ডাঁটা খেতে ভালোবাসি, যার জন্যই ডাঁটাটা অ্যাড করা। ডাঁটা এই বাড়িতে সেরকম আর কেউ খেতে ভালোবাসে না, কিন্তু আমি যেহেতু ভালোবাসি তাই জন্য আমি ঝোলে ডাঁটা দিয়ে থাকি এবং ডাঁটাগুলো বেছে বেছে আমিই খাই। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালিয়া কমপ্লিট, মাছের ঝোলে সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে। গল্প করতে করতে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি কাজ হয়। এই ডালিয়ার কনসিস্টেন্সিটা তোমাদের আমি দেখিয়ে দিই। আমরা কিন্তু এরকম ঝোল ঝোল ডালিয়া খেতেই পছন্দ করি। আমার পেটে হুইট জাতীয় জিনিস সহ্য হয় না, যার জন্য ডালিয়াটা আমি এখন আর খাই না। তবে যে কালে আমার পেটে সহ্য হতো, যখন আমার আইবিএস ধরা পড়েনি, তখন কিন্তু আমি ডালিয়াটা খেতাম। আর এই যে লাস্টে একটু ঘি অ্যাড করে দিলে খেতে টেস্টটা আরও ভালো হয়। একদম সামান্য পরিমাণে দিয়েছি, আমাদের গন্ধ হলেই কাজ চলে যায়, কারণ ঘিটা কারোরই পেটে সহ্য হয় না। বাবার কোলেস্টেরল আছে, মায়েরও কোলেস্টেরল আছে, ওই জন্য ঘিটা অল্প দেওয়াই ভালো, বাঞ্ছনীয়। এইবার চলে আসি আমার খাওয়ারের পালায়। ওই যে মাখানাটা ভিজিয়ে রেখেছি ওটাকে তো প্রিপেয়ার করতে হবে। 2টো কলা নিয়ে নিয়েছি, কলা দুটোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি বেসিক্যালি কাঁঠালি কলাই নিয়ে থাকি, কারণ আমার কাঁঠালি ছাড়া ভালো লাগে না। আমি সিঙ্গাপুরি কলা খাই না, কিন্তু অনেকে সিঙ্গাপুরি ভালো লাগে, কিন্তু আমার সিঙ্গাপুরি কলার গন্ধটাই যেন কেমন পোষায় না। বাবা এনেছিল সিঙ্গাপুরি কলা, আমি খাইনি। যেহেতু কাঁঠালি কলায় মিষ্টি বেশি, তার জন্য আমি কাঁঠালি কলাটাই নিয়েছি। আর সকাল সকাল সেদিন আমার মিষ্টি খাওয়ার ক্রেভিংসও হচ্ছিল, তো কলা স্ম্যাশ করে নেওয়ার পর ওর মধ্যে দই অ্যাড করে দিয়েছি। এটা রেড কাউয়ের দই, আমুল নয়। আর একটু মিষ্টির জন্য ওর মধ্যে এক্সট্রা অ্যাডেড জ্যাগেরি পাউডার অ্যাড করে দিয়েছি, যাতে আর একটু মিষ্টি মিষ্টি হয়। ওই যে বললাম সুগার ক্রেভিংস হচ্ছে, তো চিনি তো খাবো না, ওই জন্য গুড়ের গুঁড়ো দিয়ে শিফট করেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মাখানা। মাখানাগুলো কিন্তু ভালো করে জল থেকে চিপে তুলবে, না হলে জল শুদ্ধ মাখানা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে মোটেই ভালো লাগবে না। এটা বেশ না খানিকটা ওই মাখানার পায়েস টাইপের লাগে খেতে, মিষ্টি মিষ্টি। সকালবেলা যদি মিষ্টির ক্রেভিংস কখনো হয়ে থাকে বা দিনের কোনো সময়, তোমরা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে ফেলতে পারবে। বাই দ্য ওয়ে আজকের ব্লগটা কিন্তু ফুল অফ রেসিপিস হয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব করা বানতা হ্যায়। কি মনে হয় তোমাদের, জানিও তো আমায়, সাবস্ক্রাইব করে দিও। আর এবার খাওয়া দাওয়া শেষ করে গায়ে জোর করে বসছি মহান কার্যে, সেটা হচ্ছে শাপলা ছাড়ানো। শাপলা ছাড়ানোর আগে হাতে তেল মেখে নেওয়াটা অত্যাবশ্যক, কারণ তার না হলে পুরো হাতটা কালো কালো হয়ে যায়, বিশ্রী দেখতে লাগে। যদিও বা আমার হাতে তেল মাখা সত্ত্বেও শাপলা কাটার পর আমি দেখলাম আমার 2 হাতের বুড়ো আঙুলেই কালো কালো দাগ হয়ে গেছে। তবে হ্যাঁ, তেল না মাখলে আরো বেশি হতো এবং উঠতো না, কিন্তু তেল মাখাতে কম হয়েছে এবং চান করার পর মাথায় শ্যাম্পু ফ্যাম্পু করেছি, তো হাতের কালো দাগ উঠে গেছে। তো শাপলা কাটা ইজ ভেরি ইজি। শাপলাটা যদি যেদিন এনেছি সেদিন কাটা হতো না, তাহলে আর এই বটিটুকুরও দরকার হতো না। আমি বটিতে না খুব একটা সবজি কাটতে পারি না, কিন্তু শাপলা কাটার সময় আমার বটির হেল্প নিতেই হলো, কারণ না হলে ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগতো। বটিতে কাটি না একটাই কারণে, একবার ছোটবেলা পাকামো মেরে বটিতে কাটতে নিয়েছিলাম সবজি, সেখানে হাত এমন ভাবে কেটেছিলাম সে রক্তই বন্ধ হয় না।
তারপর থেকে বটির প্রতি আমার একটা জন্মের ভয় সৃষ্টি হয়েছে। শাপলা টাটকা টাটকা কাটলে হাত দিয়েই ছুলে নেওয়া যায়, টুক করে এক প্রান্ত ভেঙে অপর প্রান্তের আঁশটা টেনে বের করে দেওয়া যায়, ঠিক যেমন করে আমি কাটছি। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, কথা বলতে বলতে আমার ওদিকে ডালিয়াও হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তার সাথে কিন্তু মুসুর ডাল সেদ্ধ করে ফেলেছি। আমরা কিন্তু খাওয়ার সময় 5 পদে খাই, আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখনও তাই ছিল, এই বাড়িতেও তাই। 5 পদ কি বলছি, তার আগে এইটা কি রান্না করছি বলে নি। তেলের মধ্যে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিয়েছি কালো জিরে। এইবার দিয়ে দেবো শাপলা, এটা শাপলাই রেসিপি করছি। শুকনো লঙ্কাগুলো কিন্তু অবশ্যই একটু ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পর তারপর কালো জিরে অ্যাড করে শাপলাগুলো দেবে। শাপলাগুলো কিন্তু আমি আগে নুন দিয়ে অল্প হালকা হাতে চটকে রেখেছিলাম, চটকে বলবো না, হালকা হাতে মিক্স করে রেখেছিলাম নুনটা। শাপলা অনেকে না ঘ্যাট টাইপের খেতে পছন্দ করে কচুর শাকের টেক্সচারে, অনেকে কিন্তু হালকা হালকা ভাজা খেতে পছন্দ করে। আর শাপলা থেকে কত জল বেরিয়েছে দেখেছো, এই জন্যই নুন দিয়ে মেখে রাখা। এতে কি হয়, শাপলার এক্সট্রা জলটাও বেরিয়ে যায়, শাপলাগুলো নরম হয়ে যায়। এবার শাপলাতে শুধুমাত্র হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো, কারণ নুন আগে কিছুটা অ্যাড করেছি। এটা একটু বসে গেলে তারপর নুনের মাপটা বুঝলে লাস্টে আমি নুন আর অল্প চিনি দিয়ে নামাবো, না হলে নুন বেশি হয়ে যাওয়ার একটা খুব প্রবণতা থাকে। এবার জাস্ট ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট আমি রেখে দেবো। এইবার আসি সেই 5 পদের গল্পে। 5 পদ কিভাবে হয় জানো? প্রথম পাদে আমাদের কিছু একটা খেতে লাগে, যেমন আজকে শাপলা হয়েছে। লাস্টে আমাদের ডাল লাগে, আমাদের এখানে আজকে ডালও হয়েছে। এবার ডালটা আজকে কি হয়েছে, জলটা বেশি হয়ে গেছে। ডালটা প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি ফোড়ন দেবো। ফোড়ন ওই কালো জিরে ফোড়নই আজকে দেবো, অল্প একটু তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর ডালটা ঢেলে দিয়ে এই বাটিটাতেই ফুটতে বসিয়ে দেবো, তাতে জলটাও কিছুটা মরে যাবে, তাতে নুনটাও সেটেল হয়ে যাবে। আর ডালের সাথে আমাদের সাইডে কিছু লাগে, শাপলা হয়ে গেল, ডাল হয়ে গেল, ডালের সাথে সাইডে একটা তরকারি লাগে, 3 পদ হলো। আর মাছ 4 পদ। আর লাস্টে আরেকটা লাগে হচ্ছে আমাদের দই, যেটা আমাদের মাস্ট হ্যাভ। আমরা সারা বছর দই খাই, শীতকালেও আমরা দই খাই। হ্যাঁ, তবে শীতকালে কিন্তু ফ্রিজের দই খাই না, তাতে গলাটা একদম মায়ের ভোগে চলে যাবে। এই যে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ফুটতে বসিয়ে দেব আমি। এতে কিন্তু কড়াইয়ের হেল্প লাগলো না, যে বাটিতে ডাল রাখবো সেই বাটিতেই ডাল সম্বার হয়ে গেল। এইভাবে বাসন সাশ্রয় করা যায়, কিন্তু আমাদের রান্নার পিসি যারা রান্না করেন তাদের তো অনেক বাড়ি রান্না করার থাকে, তাদের কিন্তু অত সময় থাকে না, সময় পাওয়াটাও অসম্ভব ব্যাপার। যেমন রান্নার পিসি এখন আসছে না, এখন হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি কি পরিমাণ আমাদের খাটনি হয়। মানে তার মানে চিন্তা করো, রান্নার পিসিটা এতবারই কাজ করে, তাদের কত খাটনি হয়। আর এটা কি কাটছি বলো তো, কেউ যদি বুঝে থাকো এটা কি সবজি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। এই সবজিটা রান্নার পর একটুখানি হয়ে যায়, এই জন্য ওর গাটা হালকা করে ছুলেই রান্না করছি, পুরো খোসা ছাড়ালে আর কিছুই ওর পাওয়া যায় না। আর এই দেখো, কথা বলতে বলতে শাপলাও হয়ে গেছে, কয়টুকখানি হয়ে দাঁড়িয়েছে দেখেছো শাপলা। যেটুকু ভিজিয়ে মানে যেটুকু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইটুকু নুনই এইটুকু শাপলার জন্য কাফি। হে নামানোর সময় জাস্ট অল্প চিনি দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি, একদম পারফেক্টলি রেডি। ডালও আমাদের রেডি, ডালের গ্যাসটাও বন্ধ করে দেবো। এইবার তাহলে কি বাকি থাকলো, ওই যে সবজিটা কাটলাম, নাম আমি বলবো না, যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করবে। তোমরা কেউ কমেন্টস করছো না, কি ব্যাপার বলো তো। তো এই সবজিটা রান্নার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটা তো মাস্ট হ্যাভ। তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কাটা ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তারপরের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। এই সবজিটা যদি নিরামিষ রান্না করতে চাও তাও করতে পারো, একই প্রসেস, কিন্তু সেখানে এই কালো জিরে ফোড়নের জায়গায় যাবে হচ্ছে সর্ষে ফোড়ন। তো এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজ দিলে ব্যাপারটা আমিষ হয়, পেঁয়াজ ছাড়া করলে নিরামিষ হয়, সেই জন্যই বললাম নিরামিষভাবে যদি করো তাহলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন যায়, আর যদি পেঁয়াজ দিয়ে করো তাহলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন যায়। অবশ্যই আমি আরেকটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, আমি কিন্তু একদম সদ্য শেখা রাঁধুনি, সবে সবে রান্না করছি, বিয়ের মোটে 1.5 বছর হয়েছে, এইটুকু সময় যেটুকু শেখা যায় আর কি। তো যারা আমার মতো এই সদ্য শেখা রাঁধুনি বা রান্না করার জন্য ইচ্ছুক হচ্ছ, তারা আমার রেসিপি ফলো করতে পারো। যারা এক্সপিরিয়েন্সড তাদের কিন্তু আমার রেসিপি থেকে আমি দূরে থাকতে বলছি, তবে হ্যাঁ ফলো করলে কিন্তু খুব একটা খারাপ খেতে হয় না। আর এখানে এবার সমস্ত ফোড়ন টোড়ন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত আমি ভেজেছি, তারপর এই সবজিটা দিয়ে দিয়েছি। আর এটা থেকেও ওই একই কীর্তি, কতখানি জল বেরিয়েছে দেখো। এটা কিন্তু আর আমি নুন দিয়ে মাখাইনি, এটা এমনিই রেখেছিলাম, তাতেই অনেকটা জল বেরিয়ে গেছে। এটাও সেম প্রসেসেই করবো, আমাদের রান্নায় কোনো মশলা যায় না, শুধুমাত্র হলুদ আর নুন, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিলেই কেল্লা ফতে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি ওই সিমে আঁচে করে রেখেছিলাম, বেশি হাই ফ্লেমে করলে সেদ্ধ হবে না।
তাই জন্য একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধটা উবে যায়। এইবার এটাকে জাস্ট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি জাস্ট 10 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে রেখেছিলাম, তাতেই কিন্তু এটা হয়ে গেছিলো। ও আরেকটা সুখবর তো তোমাদের সাপ্লাই করা হয়নি। আমাদের রান্নার মাসি যেদিন থেকে অসুস্থ সেদিন থেকে আমাদের ঘর মোছার দিদিও অসুস্থ, কিন্তু সে কিন্তু কোনো রকম কমিউনিকেশন করেনি। তো সেই জন্যই দেখতে পেলে তোমরা বাবা ঘর মুছছে। আর ওইদিকে দেখো কে যেন একটা এসছে। কে এসছে বলো তো? হোম ডেলিভারি। প্রতিম অর্ডার দিয়ে দিয়েছিল, সকালের রান্নাটা করে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের রাতের সঞ্চয়। কি কি খাবার এসছে দেখাবো, আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপর দেখাবো। এই যে 10 মিনিট হয়ে গেছে, এই দেখো এবার এটার অবস্থা। এই সবজিটা দিয়েও কিন্তু প্রচুর জল বেরোয়, দেখতেই পাচ্ছ তোমরা। এখনো এর জল মরেনি, এটাকে লো ফ্লেমেই জলটা একটু মরিয়ে নেব। তাতে কি হবে, তরকারিটা পুড়ে যাবে না, না হলে তলা লেগে গেলে একটা বিচ্ছিরি বার্ন্ট ফ্লেভার আসে, সে বারবিকিউ টাইপের হয়ে যায়। নামানোর আগে 1/2 টিস্পুন মতো একটু চিনি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে হালকা নেড়ে চেড়ে জল শুকানো অবধি ওয়েট করব। জল শুকিয়ে গেলে নামিয়ে নেব, হয়ে গেল। এইবার কড়াই বসিয়েছি মাছের জন্য। কড়াইটাকে যথেষ্ট গরম করতে হবে, তারপর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথম প্রথম যখন আমি মাছ রান্না করতাম তখন কি হতো, মাছগুলো হয় আমার ভাজার সময় গায়ের ছাল উঠে যেত মাছের, আর নতবা মাছগুলো ভেঙে যেত। মানে ঠিকঠাক করে আমি বুঝতে পারতাম না কড়াইটা কতটা গরম করতে হবে। তাই জন্য বিয়ের পর যখন রান্না বান্না করতাম, সমস্ত রান্না আমি করতাম শুধু মাছটা ছাড়া, কারণ মাছ ভাজার সময় এই কেলোটা হতো। ধীরে ধীরে আমার মায়ের, শাশুড়ি মায়ের থেকে আর কি আমার শেখা। মাছ ভাজার সময় কড়াই অত্যন্ত গরম করে তেল দেওয়া এবং তেলের মধ্যে অল্প নুন দেওয়া, তাতে মাছের গায়ে ছাল উঠে যায় না বা মাছের কোনো রকম দেহের ক্ষতি হয় না, মাছগুলো দেখতে সুস্থ থাকে খাওয়ার সময়। এখন আমি মাছ যথেষ্ট ভালোভাবে ভাজতে পারি, গর্ব করেই আমি বলছি আর কি। এর পুরো ক্রেডিট যায় আমার শাশুড়ি মায়ের ওপর, কারণ তার কাছ থেকেই আমার এই মাছ ভাজার টেকনিক শেখা। ও আরেকটা টেকনিক তো তোমাদের বলাই হয়নি, সব সিক্রেট তোমাদের আমি বলে দিচ্ছি, কিন্তু এর জন্য কিন্তু সাবস্ক্রাইবটা করো প্লিজ। আর যেটা বলার কথা টেকনিক, সেটা হচ্ছে মাছগুলো তেলে ছাড়ার পর কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রাখবে, তাতে মাছগুলো তলা লেগে যাবে না। আর মাছ থেকে একটু দূরেই থাকবে তেলে ছাড়ার পর, না হলে এই যে দেখতে পেলে আমাকে মাছ আগের দিন ভালোবেসেছে, দাগ হয়ে গেছে। যাকে মাছ ভাজা কমপ্লিট। তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে অল্প গোটা জিরে, সাদা গোটা জিরে, গোটা সাদা জিরে, যাই হোক হোয়াট এভার। ব্যাক টু দ্য মেন পার্ট, সেটা হচ্ছে ফোড়ন দেওয়া হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে আবার কি সেই বেসিক মশলা নুন আর হলুদ, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা না আমার হাত দিয়ে প্রথমে একটু কমই পড়ে, তার কারণ নুন চড়া হয়ে গেলে সেটাকে আর কমানোর উপায় নেই। হ্যাঁ উপায় আছে চিনি দিয়ে, কিন্তু সেটা খুব একটা গুড সলিউশন নয়, সেই জন্য আমি নুন প্রথমে কমই দিই। মাছের ঝোলে নুনটা আমি আন্দাজ করতে পারি না, যার জন্য নুনটা আগে আমি হয়ে যাওয়ার পর চেখে দেখি কতটা হয়েছে, তারপর হয়তো অ্যাডজাস্ট করি। আর মাছের ঝোলে নুন হলুদ দিয়ে সেটাকে জল দিয়ে দিয়েছি, গরম জল। ঝোল বসে গেছে ওদিকে, আর এখানে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। পেস্ট তো মিক্সিতে এটুকু করা যায় না, ওই জন্য ঘষুনিতেই ঘষে নিচ্ছি। এইটা কিন্তু একটা সিক্রেট রেসিপি। যখন ছোট ছিলাম তখন দিদাদের দেখতাম যে শিলনোড়া এটা বেটে মাছের ঝোলে লাস্টে দিত। আমার রান্নার পিসিও দেখি এই প্রসেস ফলো করে, তো যেই জন্য আমিও এই প্রসেস ফলো করছি। এটা লাস্টে দিলে না ঝোলের টেস্টটা আলাদা হয়ে যায়। যদি কেউ সবজি দিয়ে মাছের ঝোল খাও পেঁয়াজ ছাড়া, তাহলে এই প্রসেসটা ফলো করে দেখতে পারো, ঝোলের টেস্ট ভালো লাগবে, কোনো রকম আষ্টে গন্ধও থাকে না। তবে হ্যাঁ, মাছটা কিন্তু হতে হবে খুব টাটকা মাছ। টাটকা মাছ ছাড়া নিরামিষ, মানে মাছ আবার নিরামিষ থাকবে, পেঁয়াজ ছাড়া ঝোল খাওয়া যায় না। মাছের ঝোল তো বসিয়ে দিয়েছি, ওই আদা কাঁচা লঙ্কা পেস্টটা তো লাস্টে দেবো। এইবার আসি আরেকটা রহস্য উদ্ঘাটনে, এটা আমার সিক্রেট রহস্য, বুঝলে? এই যে বেদানাটা খাচ্ছি না, এটা কিন্তু ফুল চাপে পড়ে। গত 1 মাস ধরে আমি বেদানা খাইনি। তো বেদানাটা না খেলে আমার সচরাচর কি হয়ে থাকে, আমার মান্থলি সাইকেলে গন্ডগোল হয়, পিছিয়ে যায়, ডেট, অসুবিধা হয়, বিভিন্ন ধরনের সিমটমস দেখা যায়। তবু আমি ইচ্ছা করে গেল মাসে খাইনি, কারণ আমার বেদানা খেতে ভালো লাগে না। এই কুটকুট করে ছাড়ানো একটা সব থেকে বিশাল বড় স্ট্রাগল। আর ছাড়িয়েও যদি দিল মা, তাও আমি খেতে চাই না। তার কারণ কি জানো, এই দানাগুলোকে অতক্ষণ ধরে চিবাতে আমার খুব বিরক্ত লাগে। মানে আমার প্রচুর দাবি আছে জীবনে, তোমাদের বুঝতে হবে সেটা। তো বেদানা চাপে পড়েই খাচ্ছি এখন। ওই যে বলে না কথায় আছে, চাপে না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার ওই যে ওই দশা। যাকে বেদানা কাটতে কাটতে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার মাছের ঝোলের মধ্যে লাস্টে দিয়ে দিলাম আমি ওই সেই আদা এবং কাঁচা লঙ্কা ঘষা, মানে বাটা, যাই বলো হোয়াট এভার, ওইটা দিয়ে আর কিছুক্ষণ ঝোলটাকে আমি ফুটতে দিয়েছি। এরপর আসছে মোমেন্ট অফ ট্রুথ, মানে আর কিছুই না, নুনটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাই চেখে দেখার পালা। তবে হ্যাঁ, খুব একটা কিন্তু আমি খারাপ রান্না করি না।
আমার যা ফিডব্যাক আমি পাই খুব একটা খারাপ কিন্তু কেউ বলে না। হ্যাঁ, কোনো কোনো দিন নুন ছাড়া হয়ে যায়, ব্যাপারটা আসলে নুনের ভয়ে কম দিই, নুন ছাড়া হয়ে যায়। যাকগে, আজকের মাছের ঝোলটা একদম দুর্দান্ত হয়েছে। এবার আসা যাক বেদানা খাওয়ার পালায়। মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল নামাবো। আগে কিন্তু আমি এরকম কড়াই ধরে মাছ নামাতে পারতাম না। আগে মাছগুলোকে তুলতাম, তারপর সবজিগুলোকে টুকটুক করে তুলতাম। এখন ধীরে ধীরে শিখছি। তবে হ্যাঁ, ছড়াচ্ছিও বটে। এই যে দেখলে না একটু ঝোল পড়ে গেল, এরকম হয় বড় বড় রাঁধুনিদের, ছোট ছোট মিস্টেক হতেই থাকে আর কি। নাও, আমাদের রান্না বান্না শেষ, মাছের ঝোল ইজ রেডি, এভরিথিং সর্টেড। তাহলে এই কয়েক মিনিটের ব্লগে তোমরা আমার পুরো এক বেলার রান্না দেখে ফেললে। আর ও বেলার রান্না প্রতিম এনে দিয়েছে হোম সার্ভিস থেকে। হোম সার্ভিসে কি কি দিয়েছে এবার সেটাই দেখার পালা। না, সেটা বলা ভুল। একটা জানি কি দিয়েছে, কিন্তু আরেকটা কিন্তু আমরা জানতাম না কি তরকারি হবে। বলেছিল সবজি হবে আর পোস্ত হবে। আলু পোস্ত একটাই ছিল, আর একটাই ছিল হচ্ছে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিটা কিন্তু এরা পেঁয়াজ রসুন ছাড়া করে, করে হচ্ছে দই আর টমেটো দিয়ে, ভালো খেতে হয়। তো আমাদের হেসেলের যুদ্ধ সম্পন্ন, এবার চান করতে যাওয়ার পালা। তাড়াতাড়ি স্নান ধ্যান করে নেবো আজকে। হ্যাঁ, আমি চান করতে যাওয়ার আগে চুল আঁচড়াই, কারণ আমার থিওরি অনুযায়ী চান করে চুল আঁচড়ে চান করতে গেলে চান করার পর চুলটা কম ওঠে। দাঁড়াও, ফ্রেশ হয়ে আসি, একটু ওয়েট। ট্যানটা ফ্রেশ হয়ে চলে এসছি, রেডি স্টেডি গো খেতে যাওয়ার জন্য। চান টান করে উঠলেই না বড্ড খিদে পেয়ে যায়। চান করার আগে অবধি কিন্তু খিদেটা বোঝা যায় না, চান করার পরে কেন যেন আর দাঁড়াতেই পারি না খিদেতে। এটা কি তোমাদের সাথেও হয়? আমাকে জানিও তো। যদি সকালবেলা চান করি তাহলেও সেম কাজ হয়। তোমরা তো আমাদের লাঞ্চের মেনু দেখেই নিয়েছো, তবু চলো নিচে খেতে যাই। গিয়ে ওখানে দেখাচ্ছি এক্সাইটিং রান্না বান্না আমি করেছি, নিজেই রাঁধুনি, নিজেই খাবো, নিজেই ফিডব্যাক দেবো। এই যে সেই আমার মাছের ঝোল, শাপলা, চিচিঙ্গা ভাজা, যা বলেই দিলাম তরকারিটার নাম, যাক। আর ছিল ডাল, দই, ভাত, দ্যাটস ইট। এই অবধি থাকছে আজকের ব্লগ। যদি ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। অপেক্ষা করো নেক্সট ব্লগ আসা অবধি। টিল দেন, টাটা।